Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ডাটা ট্যাব। মাইক্রোসফট এক্সেলের এই ডাটা ট্যাব টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এক্সেল ব্যবহারকারীদের এটা অবশ্যই জানা প্রয়োজন এই ডাটা ট্যাব সম্পর্কে। তো আজকে আমি এই ডাটা ট্যাবের আন্ডারে যত অপশান আছে প্রত্যেকটা অপশান আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। ডাটা ট্যাবের আন্ডারে প্রথম যে গ্রুপ আছে সেটা হচ্ছে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা। এটার মানে কি? এর মানে হচ্ছে আপনি কোনো জায়গা থেকে হ্যাঁ মানে কোনো তথ্য বা ডাটা নিয়ে এসে এখানে দেখাবেন বা শো করবেন। তো প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাই। দেখুন এখানে প্রথম একটা অপশান আছে কি ফ্রম টেক্সট। ফ্রম টেক্সট বলতে কি, ধরুন আপনার কোনো একটা টেক্সট একটা ফরম্যাট আছে, যেমন আমি দেখাচ্ছি, মিনিমাইজ করি। এখানে আমি নোটপ্যাডে একটা ফরম্যাট বানিয়েছি। দেখুন নোটপ্যাডে একটা ফরম্যাট বানিয়েছি যেখানে কি আছে, নেম কমা ওয়ার্ড কমা এক্সেল কমা পাওয়ার পয়েন্ট কমা পেন্ট। ঠিক তার নিচেই দেখুন আমি নাম্বারগুলো বসিয়েছি। নেম বলতে যে দেবাশিস একটা নাম দিয়েছি, হ্যাঁ, ওয়ার্ডে একটা কত নাম্বার পেয়েছে সেটা দিয়েছি প্রত্যেকটা। আর উত্তরগুলো আমি এরকম টেক্সট হিসাবে করেছি। অনেক সময় কি হয়, আপনাদের এক্সেলে এরকম টেক্সট ফরম্যাট হয়তো ডাটা আপনাদের থাকতে পারে। তো আপনার বস হয়তো আপনাকে বললো যে এই টেক্সট ফরম্যাট থেকে আপনাকে এক্সেলে কনভার্ট করে দেখাতে। তো আপনি কিভাবে করবেন, তো সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। চলুন। তো আমি কি করব, এখানে ক্লিক করি, একটা সেল নিলাম। এবার আমি এই ফ্রম টেক্সট অপশানে ক্লিক করছি। ফ্রম টেক্সট অপশানে ক্লিক করার পর আপনার একটা পেজ খুলবে। এই যে এটা হচ্ছে আপনার লোকেশন খুলে গেল। আপনি মানে কোথায় আপনার ওই টেক্সট ফরম্যাটটা আছে, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে ক্লিক করে বার করতে পারেন। তো আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। এখানে এই যে আমার ডাটা টেক্সট বলে আমি সেভ করেছি, এখানটায় আমি ক্লিক করব ইম্পোর্ট। যখনই আমি ক্লিক করব এখানে দেখুন ওই টেক্সট ফরম্যাটটা, হ্যাঁ, আপনার এখানে দেখুন এই যে এরকম ভাবে আপনাকে দেখাবে, যেটা কিনা এখানে দেখুন বলে দিয়েছে এখানে কমা দিয়ে আমি সেপারেট করেছিলাম, সেই জন্য এটা এখানে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমি আরেকবার দেখাই। এই যে দেখুন আমি এখানে কমা দিয়ে দিয়ে এটা সেপারেট করেছি। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটটা আমার, সেই জন্য এটা এখানে এখানে আমার এরকম ভাবে ছকটা দেখাচ্ছে। তো আমি এখানে যখনই এই নিচের দিকে দেখুন এই লোড বলে যে অপশানটা আছে, এই অপশানটাতে যখন আমি ক্লিক করব, হ্যাঁ, দেখবেন এখানে এবার ওই ডাটাটা এখন কনভার্ট হয়ে এখানে টেবিলের আকার নিয়ে নিয়েছে। অটোমেটিক এখানে সেটা কনভার্ট হয়ে গেছে এক্সেল ফরম্যাটে। দারুণ না? তো এটা হচ্ছে টেক্সট ফর্ম। হ্যাঁ, এখানে দেখুন কি লেখা আছে, দেখুন নিচেতে, হ্যাঁ, দেখুন ইম্পোর্ট ডাটা ফ্রম এ টেক্সট কমা সেপারেটেড ভ্যালু অর ফরম্যাটেড টেক্সট পেজ ডেলিমিটেড ফাইল। তো এখানে ওই সিএসভি বলে যেটা লেখা আছে, সিএসভির ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। তো আপনি চাইলে কমা দিতে পারেন, পেজ দিতে পারেন, অথবা ট্যাব বাটনও প্রেস করতে পারেন দিয়ে এটা সেপারেট করার জন্য। মানে আমি বলতে চাইছি এই যে যখন নোটপ্যাডের টেক্সট ফরম্যাটটা বানাবেন, এখানে আমি কমা দিয়েছি, আপনি চাইলে জাস্ট একটা করে পেজ দিয়েও এটাকে সেপারেট করে রাখতে পারেন। ঠিক নিচে এইভাবে লিখবেন। আবার আপনি চাইলে ট্যাব বাটনও ইউজ করতে পারেন। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে ফ্রম ওয়েব। ফ্রম ওয়েবটা কি জিনিস? ফ্রম ওয়েবটা মানে ধরুন আপনাকে আপনার বস বলল
কোনো একটা টপিকের ওপর যে এটা আপনাকে ওয়েবসাইট থেকে একটা টেবিল বানাতে হবে, হ্যাঁ, ওয়েবসাইট থেকে আপনাকে ডাটাটা নিয়ে আসতে হবে। তো এখানে বলে দিয়েছে ফ্রম ওয়েব। তো আপনি ফ্রম ওয়েবে ক্লিক করলে কি আসবে দেখুন, আমি দেখাচ্ছি। ফ্রম ওয়েব ক্লিক করলে এইরকম একটা ইউআরএল আপনাকে দিতে বলবে। তো আপনি কি করবেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে ধরুন আমি এখানে লিখেছি হোয়াট ইজ কম্পিউটার। হোয়াট ইজ কম্পিউটার এটা আমি লেখার পর সার্চ করলাম। তারপর এই যে নিচের দিকে এখানে অনেক অপশান বেরিয়ে গেছে। তো আমি এখানে ধরুন যে কোনো একটা পেজ আমি এখানে ওপেন করব, যে কোনো পেজ, হ্যাঁ। তো আমি ধরুন এইটাই নিচ্ছি। এর উপর আমি রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে হ্যাঁ এটা কপি হয়ে যাবে লিঙ্কটা। এখন আমি আবার এক্সেলে চলে যাব। এই ইউআরএল এর ঘরে গিয়ে রাইট ক্লিক করব, দিয়ে পেস্ট, তারপর ওকে করে দিই। এখন এটা কানেক্টিং হচ্ছে, একটু সময় লাগবে, হ্যাঁ। দেখুন এই যে কানেক্ট নিচ্ছে, হ্যাঁ, নেভিগেশন যেটা আছে, হ্যাঁ, সেটা ওপেন হচ্ছে। তো ফর্ম টেক্সট বলতে যেটা হচ্ছে নোটপ্যাড থেকে আপনি নিয়ে আসবেন। ফ্রম ওয়েব মানে হচ্ছে ওয়েব থেকে আপনি কোনো তথ্য এখানে নিয়ে আসবেন, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখুন অনেক টেবিল এখানে চলে এসছে, হ্যাঁ, এই একটা টেবিল দেখাচ্ছে, হ্যাঁ, এই একটা টেবিল দেখাচ্ছে। সাপোজ ধরুন আমি এই টেবিলটা নিচ্ছি, হ্যাঁ, এই টেবিলটা আমি ক্লিক করলাম, দিয়ে লোডে ক্লিক করছি। যখন আমি লোডে ক্লিক করব এখানে দেখুন অটোমেটিক একটা পেজে, হ্যাঁ, আমার ওই ওয়েব থেকে নেওয়া টেবিলটা এখানে চলে আসবে। একটু সময় নিচ্ছে, দেখুন এই যে ঘুরছে, দেখুন, হ্যাঁ, এই যে দেখুন সুন্দরভাবে টেবিলটা এখানে তৈরি হয়েছে। এখানে দেখুন ইনপুট কোনগুলো, ইনপুট ডিভাইস কোনগুলো সেগুলো দেখাচ্ছে, আউটপুট ডিভাইস কোনগুলো দেখাচ্ছে, হ্যাঁ, এখানে বোথ ইনপুট এবং আউটপুট বোথ সেটা দেখাচ্ছে। তো এইগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রম ওয়েব, মানে ওয়েব থেকে আমি কিভাবে তথ্য নিয়ে আসতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ফ্রম টেবিল। দেখুন এটা তো একটা টেবিলই, আমি ধরুন এটাকেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ফ্রম টেবিল এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কি আসছে দেখি, এরকম একটা কোয়ারি, হ্যাঁ, একটা এডিটর, একটা পেজ এরকম ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে এটাকে এডিটও করতে পারেন। সাপোজ ধরুন আপনার এই কলামটা আপনার প্রয়োজন নেই, আপনি চাইলে এখান থেকে এই রিমুভ কলাম এই অপশনটাতে ক্লিক করতে পারেন। যখনই ক্লিক করবেন দেখুন এটা রিমুভ হয়ে গেল। জাস্ট কিচ্ছু করার দরকার নেই, আপনি এই ক্লোজ বলে যে বাটনটা আছে এটাতে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনাকে এই কিপ বলে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন একটা কলাম দেখুন অটোমেটিক এখানে চলে গেছে, হ্যাঁ। এখানে দেখুন কোয়ারিতে পাশে দেখুন এখানে কোয়ারি বলে যে অপশনটা আছে এখানে দেখুন, হ্যাঁ, এই একটা আছে এটা, হ্যাঁ, এখানে দেখুন এই যে আমি এই টেবিলটা এরকম ছিল, তাই না, আর আমি যখন ডিলিট করলাম এখন এটা হয়ে দাঁড়ালো, তাই না। তো এটা আপনি এখান থেকে, হ্যাঁ, মানে টেবিল কোনো কলাম আপনি এখান থেকে রিমুভ করতে পারেন, হ্যাঁ, এখানে অনেক অপশন আছে যেগুলো আপনি এখানে কাজে লাগাতে পারেন। আচ্ছা, নেক্সট কি অপশন আছে দেখি। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে এই গেট আর ট্রান্সফর্ম ডাটার যে গ্রুপ আছে না, এগুলো হচ্ছে আপনি কোনো জায়গা থেকে তথ্য নিয়ে আপনার এক্সেল ফরম্যাটে, হ্যাঁ, মানে দেখাবেন, শো করবেন, এইগুলি হচ্ছে ব্যাপার। যেমন দেখুন এখানে যে গেট ডাটা বলে যে অপশনটা আছে এই গেট ডাটার মধ্যেও এই জিনিসগুলোই আছে। এই যে ফর্ম ফাইলের মধ্যে দেখুন, হ্যাঁ, যেগুলো আছে এই যে ফ্রম এক্সেল ওয়ার্কবুক, আপনার এক্সেলই কোনো হয়তো কোনো তথ্য কোনো ডাটা হয়তো ইয়ে করা আছে, মানে সেভ করা আছে, আপনি সেখান থেকে এটা নিয়ে আসতে পারেন, হ্যাঁ। তারপরে ধরুন
এই অ্যাক্সেসে ফ্রম ডাটাবেস বলে যে অপশনটা আছে, এখানে দেখুন অ্যাক্সেস ফ্রম মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস। হ্যাঁ, আপনার অ্যাক্সেসে হয়তো কোনো মানে ডাটা আছে, সেটা আপনি এক্সেলে কনভার্ট করতে পারবেন। তো এই ব্যাপারগুলোই আছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আপনি করবেন। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাকে এক্সেল থেকেও দেখাচ্ছি। দেখুন ফ্রম ডাটাবেস, আমার একটা ডাটাবেস তৈরি করা আছে, আমি এইখানে ধরুন ক্লিক করলাম। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে একটা জায়গা সিলেক্ট করে নিই, সেল। হ্যাঁ, এখানে ধরুন আমি একটা জায়গা সিলেক্ট করে নিচ্ছি। কোথায় গেল, এখানে নিলাম। তো এখন আমি কি করব, গেট ডাটা ফ্রম ডাটাবেস, এখান থেকে ফ্রম অ্যাক্সেস, এই যে ফ্রম মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমার এই ডেস্কটপের মধ্যে এখানে এই যে ডাটা বলে একটা অ্যাক্সেস ফাইল আছে। মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও আমি খুব শিগগিরই আপনাদের মানে তৈরি করে দেখাবো, আপনারা ভালোভাবে মাইক্রোসফট অ্যাক্সেস শিখতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি, দেখুন আমি একটা তৈরি করেছি। তো আমি এটা ইম্পোর্ট করি। দেখুন এটা অ্যাক্সেস থেকে মাইক্রোসফট এক্সেলে ফাইলটা কনভার্ট হচ্ছে। দেখুন এই যে আমি এরকম টেবিলটা বানিয়েছিলাম। তো আমি এটা যখনই লোড করব, এটা সুন্দরভাবে আমার এখানে তৈরি হয়ে যাবে। দেখুন, আর অ্যাক্সেসের ফাইলটা হচ্ছে এইটা। মিনিমাইজ করি, এই যে এটা হচ্ছে অ্যাক্সেসের ফাইল। আমি অ্যাক্সেসের ফাইলটাও আপনাদের খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যাক্সেসের ফাইল। মাইক্রোসফট অ্যাক্সেস একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এটাও আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। হ্যাঁ, এরপরে এক্সেলের সমস্ত ভিডিওটা কমপ্লিট করি। হ্যাঁ, এক্সেলের যেটা আমি এখন শুরু করেছি কি, এই প্রতিটা মানে ট্যাব একটা একটা করে ভিডিও বানাচ্ছি এখন। যেমন আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ডাটা ট্যাব, এরপরে রিভিউ ট্যাব করব, ভিউ ট্যাব। এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যাক্সেস ভিডিও শুরু করব। তো জিনিসটা বুঝতে পেরেছেন যে গেট ডাটা বলতে কোনো একটা জায়গা থেকে আপনার তথ্য নিয়ে এসে এই এক্সেলে কনভার্ট করা বা দেখানো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরে অপশন কি আছে, রিসেন্ট সোর্স। রিসেন্ট সোর্সে আমি যদি ক্লিক করি, কি আসে দেখুন। রিসেন্ট সোর্স বলতে আমি এখন পর্যন্ত কি কি ওপেন করেছি, খুলেছি, সেইগুলো আপনার সোর্সটা কোথা থেকে এসছে সেই জিনিসগুলি দেখাবে। দেখুন এই যে আমি একবার মানে যে নোটপ্যাড খুলেছিলাম সেই নোটপ্যাড দেখাচ্ছে। আমি গুগল থেকে এই যে কম্পিউটার ডিটেলস নিয়ে এসেছিলাম সেটা দেখাচ্ছে। এই যে এক্ষুনি আমি অ্যাক্সেস খুলেছিলাম সেটা দেখাচ্ছে। সেটা রিসেন্ট ফাইল যেটা আমি ওপেন করেছি সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, এইগুলো খুব একটা অতটা গুরুত্বপূর্ণ না। মেন জিনিস হচ্ছে আপনার এই ডাটা টুলস এর মধ্যে ডাটা ভ্যালিডেশন আছে, কনসোলেশন আছে, ফ্লাশ ফাইল আছে, ফিল্টার আছে। তো এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এই যে হোয়াট ইফ অ্যানালাইজ মধ্যে কিছু অপশন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলো আপনাদের খুব মনোযোগ সহকারে শিখতে হবে। আচ্ছা, নেক্সট অপশন কি আছে, এক্সিস্টিং কানেকশন। এক্সিস্টিং কানেকশন বলতে কি, দেখুন আমি এক্সিস্টিং কানেকশন এই অপশনে ধরুন আমি ক্লিক করছি। হ্যাঁ, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। এগুলো আমি পুরোনো ফাইল আমি ওপেন করছি না, আমি এই ব্রাউজে গিয়ে ব্রাউজে ক্লিক করব, নতুন একটা আমি ডাটা শিট নেব। ডেস্কটপে গেলাম, ডাটা ক্লিক করি, ওপেন করি। এখানে আমার ডাটা শিটটা এখানে দেখাচ্ছে, আমি জাস্ট ওকে করব। তো আমি ওই ডাটাটাকে আমি কি হিসাবে দেখতে চাই, টেবিল হিসাবে, না পাইভট টেবিল রিপোর্ট হিসাবে, না পাইভট চার্ট হিসাবে, কিভাবে দেখতে চাই। তো আমি পাইভট টেবিল রিপোর্ট এই অপশন হিসেবে দেখতে চাই। আমি টেবিলটাও আমি করতে পারি। তো আমি যদি এই টেবিলটা যদি আমি করি, সেটাও আমি করতে পারি। তো ধরুন আমি টেবিলটাই করছি, ওকে করলাম। দেখুন
আমার এখানে টেবিলটা দেখাচ্ছে। তো এটা মানে আমি ধরুন হ্যাঁ যে অরিজিনাল যে ফাইলটা আছে এটা মিনিমাইজ করি, এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল। এই যে অরিজিনাল ফাইলটা আমি ওপেন করি, এইটা হচ্ছে অরিজিনাল আমার ফাইল। তো এখানে আর এই ফাইলটা দেখুন একই। কি ব্যাপার আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, ধরুন আপনি এখান থেকে কোন একটা নাম ধরুন মুছলেন, এখানে দেবাশিস দেওয়া আছে, আমি মুছে দিয়ে এখানে নাম করছি দেবিকা, দেবিকা জাস্ট দেবিকা নামটা লিখলাম, লিখে আমি এটা কেটে দিলাম বা মিনিমাইজ করে দিলাম। এখন আমি ডাটাতে গিয়ে যদি আমি এই রিফ্রেশ অল যদি করি, রিফ্রেশ অলের ওপর যদি ক্লিক করি বা এই অপশানে গিয়ে রিফ্রেশ অল যদি করি, দেখুন কি হয়। কি বলছে, ওয়ান অর মোর কানেকশন ডিড নট রিফ্রেশ or the refresh of our cancelled, would you like to refresh the remaining connection? Okay, ফাইলটাকে আমি এই যে দেখুন, এই যে দেখুন দেবিকা হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো জাস্ট আসলে আপনি হ্যাঁ আপনি ওকে ওকে করে যাবেন, হ্যাঁ যতক্ষণ না চেঞ্জ হয় দেখবেন এটা হয়ে যাবে। আমি এটা তার মানে কি বলুন তো, আমি অরিজিনাল ফাইলে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, হ্যাঁ আপনার এই ফাইলেও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ করলে চেঞ্জ দেখাবে। এটা হচ্ছে এক্সিস্টিং ফাইলের কাজ। আচ্ছা, রিফ্রেশের কাজ হচ্ছে এই এটা অতটা গুরুত্বপূর্ণ না, এইগুলোই হচ্ছে হ্যাঁ কোনো কিছু চেঞ্জ করলে জাস্ট রিফ্রেশ করলে এটা আপনার শো করবে। আচ্ছা, এরপরে যেটা আছে, আচ্ছা আর একটা যেটা জিনিস যেটা হচ্ছে ওয়ার্কবুক লিঙ্ক। হ্যাঁ, ওয়ার্কবুক লিঙ্ক যেটা যেমন ডিসেবল হয়ে আছে, এটা আপনাদের একটু দেখাই। ওয়ার্কবুক লিঙ্কটা একটু দেখাই। ওয়ার্কবুক লিঙ্ক বলতে কি না, এটাকে আমি একটা ডাটা, হ্যাঁ এই যে একটা ফরম্যাট আমি এখানে বানিয়েছি, ধরুন এই ডাটাটাকে আমি এখানে কপি করব, রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমি অন্য একটা পেজে গেলাম, এখানে গিয়ে আমি হোমে গেলাম, পেস্ট থেকে পেস্ট স্পেশাল, একদম দেখুন নিচেই পেস্ট লিঙ্ক বলে আছে। তো এই লিঙ্ক অপশানে ক্লিক করলে দেখুন এই ডাটাটার সাথে এই ডাটাটার একটা লিঙ্ক থাকছে। তো কীরকম লিঙ্ক না, আমি এর আগে যেটা দেখালাম যে নিয়ে এসে কোনো কিছু মানে তথ্য আমি যদি ডিলিট করে অন্য নাম লিখি অটোমেটিক নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও কিছুটা একই রকম। কিন্তু এটা দেখুন আমাকে কোনো জায়গায় ক্লিক করতে হবে না, জাস্ট এখানে আমি যদি কোনো একটা নাম চেঞ্জ করি বা কিছু চেঞ্জ করি অটোমেটিক ওখানে চেঞ্জ হয়ে যাবে। কীরকম দেখাচ্ছি দেখুন, ধরুন আমি এখানে এই যেটা দেবাশিস দেওয়া আছে আমি এটাই চেঞ্জ করছি, আমি এখানে দেবিকা করলাম, দেবিকা দাস, বা এখানে আমি AMIT অমিত, অমিত নাম লিখলাম, বাইরে জাস্ট ক্লিক করব, আপনি দেখুন অন্যটাতেও চেঞ্জ হয়ে গেছে। দেখুন
অমিত হয়ে গেছে। এখানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখানে আপনি যে নামটা যা লিখবেন, আবার ধরুন আপনি এখানে নামটা লিখলেন দেবাশিস নাম লিখলাম শুধু, বাইরে ক্লিক করব, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। মানে অটোমেটিক এই পেজটার সাথে এই পেজটার ডাটা লিঙ্ক হয়ে গেছে। মানে আপনি যদি অরিজিনাল যে পেজটায় আপনি যা কিছু চেঞ্জ করবেন অটোমেটিক এই পেজেও তাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই ওয়ার্কবুক লিঙ্কের কাজ। আমরা পরের অপশনে আসি, যেটা হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তো এটা আপনারা ভালোভাবে শিখুন এবং জানুন। আমরা এই জিনিসগুলো শিখলাম, এগুলো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফিল্টার এবং সর্ট, অ্যাডভান্স ফিল্টার, এগুলো একটু জানব। আচ্ছা, দেখুন প্রথমেই আসছে ফিল্টারের ব্যাপারটা। ফিল্টারটা কি? ফিল্টার মানে ছাঁকা, হ্যাঁ জানেন নিশ্চয়ই। তো এটা আমি ধরুন এই যে ফরম্যাট যেটা বানিয়েছি এটাকে সিলেক্ট করলাম, এবার আমি এই ফিল্টার অপশানে ক্লিক করছি। যখন আমি ক্লিক করব দেখুন এখানে ফিল্টারের পয়েন্টগুলো চলে এসছে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে আপনি ফিল্টার করতে পারেন। যেমন ধরুন আমি এখানে এই চেকগুলো তুলে দিলাম, ধরুন আপনি এই দেবাশিস দে এর তথ্যটা দেখতে চাইছেন, এটা টিক চিহ্ন দিয়ে ওকে করব, দেখুন এটা ফিল্টার হয়ে গেল। আবার আপনি এখান থেকে যাবেন, আপনি ধরুন আর একজনকার দেখতে চাইছেন, মৃণালের দেখতে চাইছেন এর, হ্যাঁ তো এটা টিক চিহ্ন দিলেন, ওকে করুন, দেখুন এরও দেখতে পাবেন। হ্যাঁ, আপনি যে কোনো এইভাবে আপনি ফিল্টার করতে পারবেন। আবার আপনি এটা সিলেক্ট অল করে ওকে করে দিন, আবার সব চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আর এই শর্ট ব্যাপারটা কি? এটা হচ্ছে এ টু জেড আর জেড টু এ, মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং বলতে এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ, মানে প্রথমে ধরুন আপনাদের মোবাইল ফোনে যেমন প্রথমে এ দিয়ে নাম থাকে, তারপর বি দিয়ে নাম থাকে, তারপর সি দিয়ে নাম থাকে কন্ট্যাক্ট লিস্টে। হ্যাঁ, ঠিক এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং বলতে জেড থেকে এ এর দিকে আসবে, প্রথমে জেড, হ্যাঁ তারপর ওয়াই, এইভাবে আসবে। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি যখন এই যে এ টু জেড এই অপশনটা যখন ক্লিক করব, দিয়ে এটা শর্ট অপশনে ক্লিক, দেখুন প্রথমে আমার এই যে বি দিয়ে নাম হয়েছে, এবার ডি দিয়ে, আমার এ দিয়ে নেই, মানে ছোট থেকে বড়র দিকে গেছে, শুরু থেকে শেষের দিকে দেখুন। আবার আমি যদি এটাকে সিলেক্ট করি, দিয়ে ডিসেন্ডিং অর্ডার অপশানে এটাই যদি ক্লিক করি, শর্ট জেড টু এ দিয়ে শর্ট, এখন দেখুন হ্যাঁ বি বি দিয়ে যে নামটা সেটা দেখুন শেষের দিকে চলে আসছে, হ্যাঁ আর ওপর থেকে মানে বড় থেকে ছোটোর দিকে গেছে। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসবো, আচ্ছা যদি আমি এই ফিল্ডটা যদি আমি ক্লিয়ার করতে চাই সেটাও দেখিয়ে দিই। ধরুন আমি এটা ক্লিয়ার করতে চাই, এই ক্লিয়ারে ক্লিক করলে আপনার সমস্ত এটা মানে ধরুন আমি এই যে এটা ফিল্টার করছি, হ্যাঁ এটা ধরুন আমি ফিল্টার করলাম, এই হলো। আমি এটা ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার করলে দেখুন আবার আগের পজিশনে চলে আসবে। আর ফিল্টার তুলতে চাইলে এই ফিল্টার অপশানে ক্লিক করবেন, তাহলে ফিল্টার চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসবো অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরুন আপনাকে বলা হলো এই ডেজিগনেশন থেকে শুধুমাত্র অফিসার যারা আছে তাদেরগুলোকে দেখাতে, বা আমার কপি করে হ্যাঁ আপনাকে মানে আলাদাভাবে তথ্য দেখাতে। তো আপনি কি করবেন? আপনি হয়তো প্রথমে এইভাবে সিলেক্ট করে ফিল্টার করবেন, তারপর এখান থেকে আপনি অফিসারটাকে সিলেক্ট করবেন, যে ওকে করবেন, এই অফিসার সব চলে এলো, এটাকে আপনি এবার কপি করে বা প্রিন্টার বার করে দেবেন। এত কিছু করার কোনো প্রয়োজন নেই। অ্যাডভান্স ফিল্টার যে অপশানটা আছে এটা আপনাকে খুবই সহজভাবে আপনার ওই তথ্যটাকে আলাদা করে দেখাবে। দেখুন আমি এই পাশের এই ঘরটায় ক্লিক করছি, এখানে আপনি কি করবেন,
এই অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে একটা অপশান আসছে লিস্ট রেঞ্জ। তো লিস্ট রেঞ্জ বলতে আমি টোটাল যে আমার টেবিলটা আছে এই পুরো টেবিলটা আমি সিলেক্ট করব। দেখুন এটা সিলেক্ট অলরেডি হয়ে গেছে, চলে এসছে। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে আমি কি দেখাতে চাইছি, ডেজিগনেশন অফিসার, অফিসারটাকে আমি দেখাতে চাইছি, তাহলে এইটা রেঞ্জটা আমি দিয়ে দেবো ডেজিগনেশন। আচ্ছা, তারপরে আমি এই তথ্যটা আমি অন্য জায়গায় ধরুন আমি নিয়ে গিয়ে রাখতে চাইছি, মানে কপি টু অ্যানাদার লোকেশন, এই অপশানটাতে ক্লিক করব। কোথায় রাখতে চাইছি, আমি ধরুন এইখানটায় রাখতে চাই, তাহলে এই সেলের নামটা দেবো এইখানে, কপি টু কোথায় রাখতে চাইছি এইখানে, তাহলে এই সেলের নামটা আমি এইখানে বসাবো। এখন আমি ওকে করে দেবো। যখনই ওকে করব দেখুন আমি এটা কেটে দিই। দেখুন শুধু অফিসার ডেজিগনেশন, যেটা অফিসারগুলো আমার দেখাচ্ছে। আমি এখান থেকে যদি ফিল্টার করি, হ্যাঁ, যেটা আপনি মানে নর্মালি যে ফিল্টারটা যেটা হয় আর কি, এখান থেকে যদি আমি এখানে আমি শুধু ফিল্টার যদি করি, দেখুন এই নামগুলোই শো করবে। হ্যাঁ, তো আমি এটা ফিল্টারটা ক্লিয়ার করে দিই। দেখুন এটা আমার হচ্ছে মেন ডাটা, এখানে আমার অফিসার যারা যারা আছে তাদের নামগুলো এখানে আমার শো করছে। আপনি এই তথ্যটা আপনি সহজেই নিয়ে যে কোনো জায়গায় দেখাতে পারেন। হ্যাঁ, ধরুন এখানে অল্পজন আছে বলে আপনি হয়তো এখান থেকে আলাদা আলাদা করে দেখাতে পারেন, কিন্তু ধরুন আপনার অনেক বড় যদি তথ্য হয়, অনেক বড় যদি ডাটা হয়, তখন আপনি এইভাবে করতে পারেন অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, টেক্সট টু কলাম। টেক্সট টু কলাম বলতে, টেক্সট টু কলাম বলতে দেখুন এটা একটা টেক্সট। হ্যাঁ, এখানে কি বলছে দেখুন, স্প্লিট এ সিঙ্গেল কলাম অর টেক্সট ইনটু মাল্টিপল কলাম। হ্যাঁ, এখানে দেখুন আমি যে টেক্সট, এরকম অনেক সময় কি হয় দেখবেন আপনি অনেক অফিসে এরকম দেখবেন টেক্সট ডাটা থাকে। এইরকম টেক্সট ডাটা থাকলে আপনি কিভাবে এটাকে টেবিলে কনভার্ট করবেন, কিভাবে কনভার্ট করবেন, তো সেটা মানে ধরুন এই যে এইরকম দেখবেন নোটপ্যাডে আমি একটু আগে যেটা দেখালাম, জাস্ট কমা দিয়ে সেপারেট করা আছে। হ্যাঁ, নাম দিয়ে আমি এইটাকেই আমি জাস্ট কপি করে এখানে নিয়ে এসে রেখেছি। আমি জাস্ট আরেকবার দেখাই, না হলে আপনাদের, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। আমি এই নোটপ্যাডের এইটাকে জাস্ট কপি করব, রাইট ক্লিক কপি, তারপর এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট, এইটাই। এইবার আমি কি করব, এই যে টেক্সট টু কলাম যেটা আছে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টেক্সট টু কলাম, সরি আমার এই লাইনটাকে শুধু করতে হবে, টেক্সট টু কলাম। এখানে দেখুন দুটো অপশন আছে, হ্যাঁ, একটা ডেলিমিটেড, একটা ফিক্সড উইথ। তো ফিক্সড উইথ অপশানটায় ক্লিক করে যদি আমি নেক্সট করি, দেখুন এইরকম শো করবে। হ্যাঁ, কমা কমা দেওয়া আছে এরকম দেখাবে। আমি আবার ব্যাকে আসি, ডেলিমিটেড যে অপশানটা আছে এই অপশানটা দিই থাকাকালীন আমি যদি নেক্সট করি, হ্যাঁ, এখানে আপনাকে দেখাবে যে আপনি সেপারেটটা কি হিসেবে করেছেন, ট্যাব দিয়ে করেছেন, হ্যাঁ, না সেমিকোলন দিয়ে করেছেন, না কমা দিয়ে করেছেন, না পেজ দিয়ে করেছেন, সেটা আপনাকে জিজ্ঞাসা করবে। তো যেহেতু আমি এখানে কমা দিয়ে করেছি, তাই আমি কমাটার উপর টিক চিহ্ন দেবো, ট্যাবটা তুলে দেবো, তাহলে কমাটা আমি এরকম টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে নেক্সট করব। দেখুন এরকম এখন দেখাচ্ছে, আমি জাস্ট ফিনিশ করে দেবো। দেখুন আমার এটা রেডি টেবিলটা। তো জিনিসটা বুঝতে পেরেছেন, এইভাবে আপনি টেক্সট থেকে হ্যাঁ কনভার্ট করতে পারবেন। নেক্সট কি আছে,
ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফ্ল্যাশ ফিলটা কি কাজ লাগে আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমি এগুলো ডিলিট করে দিই। দেখুন এখানে নাম্বার আছে 1 2 3 4 10 পর্যন্ত আছে, এখানে ফরম্যাট আছে, এখানে স্কোয়ার আছে। স্কোয়ার বলতে আমি যে স্কোয়ার হয় না, কিউব হয়, স্কোয়ার হয়, যেমন আমি ইজিক্যাল টু দিলাম 1 ইন্টু 1, এন্টার। এক স্কোয়ার 2 স্কোয়ার হয়, তো সেটাই ব্যাপারটা। আমি এটা টেনে দিই। 2 স্কোয়ার কি 2 দুগুণে 4, 3 স্কোয়ার 3 তিরিক্ষে 9, 4 স্কোয়ার 4 4 16। হ্যাঁ, তো এখানে কোন ফরম্যাটটা ইউজ হয়েছে? 1 ইন্টু 1, তাই তো? এই ফর্মুলাটা তো ইউজ হয়েছে স্কোয়ারটা। তো আমি যদি এখন এটাকে এরকম করে সিলেক্ট করি, এই ফরম্যাটটা কি ফর্মুলা ব্যবহার হয়েছে আমি যদি দেখতে চাই, জাস্ট এই ফ্ল্যাশ ফিল এই অপশনটাতে ক্লিক করলেই আমার সবগুলো দেখিয়ে দেবে ফ্ল্যাশ ফিলটা। ঠিক আছে, সেম একইভাবে আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন এখানেও দেখুন কিউব আছে। কিউব বলতে কি, একটা 3 বার গুণ, মানে হচ্ছে 2 এর কিউব কি 2 ইন্টু 2, হ্যাঁ, ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, সেই জন্য এখানে 8 হয়েছে। তাহলে আমি যদি এটাকে এরকম সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফ্ল্যাশ ফিলে যদি আমি ক্লিক করি, দেখুন আমার ফরম্যাটগুলো এখানে দেখিয়ে দিয়েছে। তো ফ্ল্যাশ ফিলের কাজটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট অপশনের কাজটা কি দেখবেন, অনেক সময় কি হচ্ছে যে ওয়েব থেকে হোক বা হয়তো আপনি নেট থেকে কোনো তথ্য আপনি ডাউনলোড করেছেন, সেখানে দেখা গেল যে একই তথ্য দুবার করে আপনার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, বা অনেক ডাটার মধ্যেও দেখবেন একই নাম দুবার করে হয়তো এন্ট্রি হয়ে গেছে। তো সেগুলো রিমুভ কিভাবে করবেন, চলুন আমি একটা জিনিস আপনাকে আগে দেখাই। সিলেক্ট করলাম, হোমে যাই, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু কোনগুলো আছে আগে একবার দেখে নিই। দেখুন এখানে এই যে দেবাশিস দে, হ্যাঁ দেখুন দুবার আছে দেবাশিস দে, এই যে দেবাশিস দে। হ্যাঁ দেখুন এমনকি সিরিয়াল নাম্বারটা পর্যন্ত এক, তাই না? আইডি নাম্বারটাও দেখুন একই আছে। হ্যাঁ, তো এই যে এই নাম সৌগত দত্ত, এই যে সৌগত দত্ত একটা আছে, এই যে বর্ণালী, হ্যাঁ বর্ণালী দাস। হ্যাঁ, তো এইগুলো ডুপ্লিকেট হয়ে আছে। তো এই ডুপ্লিকেটটা আমি এখান থেকে এখন কেটে দিই, জাস্ট দেখলাম ওটা। হ্যাঁ, কিভাবে দেখলাম আরেকবার দেখে নিই। এই হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, এই যে ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে আপনারা ডুপ্লিকেট সহজে দেখতে পারেন। তো এখন এই ডুপ্লিকেটটা যদি রিমুভ করি আমি, যদি থাকে তাহলে কি করব? কিচ্ছু না, জাস্ট সিলেক্ট করব রিমুভ ডুপ্লিকেট, এই অপশনটা যখন ক্লিক করে দেবো, হ্যাঁ যা এগুলো আছে কিচ্ছু করবেন না, জাস্ট ওকে করে দিন। যখনই ওকে করবো এখানে দেখুন কি মেসেজ এলো, 3 ডুপ্লিকেট ভ্যালুজ অফ ফাউন্ড, হ্যাঁ অ্যান্ড রিমুভ। এখানে দেখুন এই যে একটা দুটো তিনটে ঘর দেখুন ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখুন সুন্দরভাবে সাজিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট ভ্যালু, মানে যদি কোনো ডুপ্লিকেট তথ্য থাকে সেটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে অপশনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের ওপর আমার একটা ভিডিও আগে ছাড়া আছে, আপনারা দেখতে পারেন। তো এটা ভালো করে শিখুন এবং জানুন। দেখুন ডাটা ভ্যালিডেশন একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখানে ডাটা ভ্যালিডেশনের কাজ দেখুন আমি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে দেখাই। আমি মোবাইল নাম্বার এখানে গেলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করছি। এখানে যে অ্যারাই বলে যে অপশানটা আছে, এই অপশানটাতে
ক্লিক করলাম। এখানে আমি যেহেতু এটা নাম্বার, তাই এটা আমি ডেসিমাল, সরি, এখানে ধরুন আমি বললাম যে এই মোবাইল নাম্বারটা 10 সংখ্যার বেশি বা কম লেখা যাবে না, আপনাকে কন্ডিশন দিয়ে দিলাম। তখন আপনি কি করবেন, তো এখানে যাবেন, এখানে টেক্সট লেন্থ এই অপশনটাতে যাবেন। টেক্সট লেন্থ যাওয়ার পর এখানে আমি মিনিমাম 10, ম্যাক্সিমাম 10, হ্যাঁ লিখে দিলাম, জাস্ট ওকে করে দিই। এখানে দেখুন মোবাইল নাম্বার আমি ধরুন একটা মুছে দিলাম। এখানে এবার আমি মোবাইল নাম্বার ধরুন আমি এই কটা লিখেছি, ভুলে গেছি। যখনই আমি বাইরে ক্লিক করবো দেখুন একটা মেসেজ আসছে, হ্যাঁ আপনাকে অন্য ঘরে যেতেই দেবে না। আবার ধরুন আপনি 10টার বেশি সংখ্যা যদি লিখে ফেলেন, বাইরে ক্লিক করুন, দেখুন একটা ইরর আসছে, তাই না? তো এটা 10টা সংখ্যাই আপনাকে লিখতে হবে। আপনি চাইলে এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারেন। আপনি আবার ডাটা ভ্যালিডেশনে যাবেন, এখানে যে ফর্মুলাটা যেটা লিখেছেন 10 করে, এই পাশে দেখুন ইরর অ্যালার্ট বলে একটা অপশন আছে, তাই না? তো এখানে একটা টাইটেল লিখে দিতে পারেন যে প্লিজ টেন ডিজিট মোবাইল নাম্বার, এখানে মেসেজ দিতে পারেন। মেসেজ একটা কিছু দিতে পারেন যে 10 ডিজিট মোবাইল নাম্বার, অনলি 10 ডিজিট মোবাইল নাম্বার, বা অন্য কিছু যেটা আপনার মন চাইবে আপনি এখান থেকে দিতে পারেন ইরর মেসেজ। আমি একটু ধরুন এখানে লিখলাম মোবাইল নাম্বার you can write, মানে একটা এরকম জাস্ট দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন আপনি যদি কোনো কিছু ভুলভাল লেখেন, বাইরে ক্লিক করবেন, দেখুন এখানে দেখুন মেসেজ আসছে, প্লিজ রাইট 10 ডিজিট মোবাইল নাম্বার, অনলি 10 ডিজিট মোবাইল নাম্বার ইউ ক্যান রাইট। আমি যেটা লিখেছি সেইটাই আসছে এখানে। হ্যাঁ, তো আপনি এখান থেকে কোনো মেসেজ আপনি লিখতে পারেন, এইভাবে আপনি এখানে করতে পারেন। আবার এখানে আপনি 10 ডিজিট মোবাইল নাম্বার যদি দিয়ে দেন তাহলে তো কোনো ব্যাপারই না, 10 ডিজিট হয়নি, একটা কিছু দিলাম 3 4 5 6 7 8 9 10, দেখুন এখন আর কোনো অসুবিধা হবে না। সেম একইভাবে আপনি যদি এজটাকে যদি আপনি ডাটা ভ্যালিডেশন করতে চান, হ্যাঁ একটা কন্ডিশন দিতে চান, এজের এই ঘরে ক্লিক করবেন, সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখানে ধরুন আমি এখানে একটা মেসেজ লিখে দিয়েছি, হ্যাঁ এজ ইরর, হ্যাঁ এখানে মেসেজ লিখেছি এজ শুড বি এন্টার 18 to 40 ইয়ার্স অনলি, 18 থেকে 40 বছরের বয়সী মানে এখানে এন্ট্রি করতে পারবে।
ঠিক আছে। আর সেটিংয়ে কি করেছি, এই যে মিনিমামের ঘরে 18 লিখেছি, ম্যাক্সিমামের ঘরে 40 লিখেছি, দিয়ে ওকে করে দিয়েছি। এখন আমি যদি এখানে 40-এর জায়গায় যদি আমি এখানে 45 লিখি, বাইরে যদি ক্লিক করি, দেখুন মেসেজ আসছে, এজ শুড বি এন্টার 18 to 40 ইয়ার্স অনলি। আবার আমি যদি এখানে এই 18-এর জায়গায় আমি যদি এখানে 12 লিখি, দেখুন নেবে না, মানে আমাকে এই 18 থেকে 40-এর মধ্যেই বয়স দিতে হবে। অনেক সময় দেখবেন অনেক জব যখন আমরা মানে অ্যাপ্লাই করি, আপনাদের ওখানে বলে দেওয়া হয় যে এত বছর থেকে অত বছর বয়সেই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আর একটা যেটা কি, আপনি যে কোনো নামকে লিস্ট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে মিস্টার, মিসেস, মিস এখানে দেখা যাচ্ছে, যেটা ইচ্ছা আমি সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা ধরুন আমি ডিলিট করে দিই, যদি আমি এখানে মুছে দিই, দেখুন এখান থেকে আমি যখনই ক্লিক করব আমি এখান থেকে নিয়ে নিতে পারছি। এটা আমি কিভাবে করলাম, দেখুন আমি এটা ক্লিয়ার করছি। এখান থেকে যাই ডাটা ভ্যালিডেশন থেকে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, সরি এই যে ক্লিয়ার অল, ওকে। এখন আর ওই অপশানটা আসবে না, এটা মুছে দিই। তো আমি এটা কি করেছি, হ্যাঁ এই পাশে এই যে মিস্টার, মিসেস, মিস আমি এটা লিখেছি। তো আমি কি করব, এই ঘরটায় যাব, এখানে ক্লিক করব, ডাটা ভ্যালিডেশন এই অপশানে যাব, এখানে এই যে অ্যালাউ বলে যে ঘরটা আছে, এখানে গিয়ে আমি লিস্ট অপশানে ক্লিক করব, লিস্ট। তারপর এই সোর্স বলে যে ঘরটা আছে, এই ঘরটায় ক্লিক করব। ক্লিক করার পর আমি যেটাকে লিস্টের মধ্যে আনতে চাইছি, হ্যাঁ সেইগুলোকে আমি সিলেক্ট করব। আমি এই তিনটাকে লিস্টের মধ্যে আনতে চাইছি, তাহলে এই তিনটাকে আমি সিলেক্ট করে নেব, এর রেঞ্জটা আমি নিয়ে নেবো এখানে, দিয়ে ওকে করে দেবো। এটুকুই কাজ। এখন আমি এবার এখানে যখনই ক্লিক করব, এখানে দেখুন নাম চলে আসছে। এখান থেকে এটা আমার পুরোটা সিলেক্ট করা উচিত ছিল, জাস্ট আমি এটা একটা ঘর করেছি বলে তাই আমার এটা একটা ঘরে এসছে, অসুবিধা নেই। আমি এটা যদি টেনে দিই সব ঘরে, হ্যাঁ এটা অটোমেটিক চলে আসবে, শুধু এখান থেকে এটা চেঞ্জ করে দিতে হবে। মিসেস দেবিকা, একটা অপর্ণা আছে, এটাও মিসেস হবে, এইভাবে আপনি করতে পারেন। আমি আরেকবার এটাকে দেখাই, ডিলিট করে দিয়ে দেখাই, ক্লিয়ার অল, ওকে করলাম, ডিলিট করলাম, এটা সিলেক্ট করব, ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে গিয়ে লিস্ট করব, এই অপশানে যাব, গিয়ে আমি নিচের দিকে একটু এসে এই তিনটাকে আমি সিলেক্ট করে নেব, ওকে করে দেবো, হয়ে গেছে। এখন আমি যে কোনো ঘরে গিয়ে হ্যাঁ যে কোনো নিতে পারবো। জিনিসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। নেক্সট কি আছে, কনসোলেটেড। আচ্ছা, এটা একটা দারুণ কাজ আছে, দেখুন কনসোলিডেট যেটা, হ্যাঁ এটার কাজ কি, ধরুন আপনার 3 মাসের কোনো ডাটা আছে, 3 মাসের ডাটা, যেমন ধরুন এই যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো এই 3টে মাসে আপনার ধরুন এটা জানুয়ারি মাসে আপনার এটা সেল হয়েছে, হ্যাঁ আচ্ছা ফেব্রুয়ারি মাসে আপনার এইটা সেল হয়েছে, আর মার্চ মাসে ধরুন আপনার এইটা সেল হয়েছে। তো এখন আপনার বস ধরুন আপনাকে বলল যে 3 মাসে যা যা সেল হয়েছে, হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তির, হ্যাঁ তার একটা পেজে আমাকে সেটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। সেটা কিভাবে করবেন, তো সেটার জন্যই আপনি এই কনসোলিডেট করতে হবে। তো আমি এই ঘরটায় ক্লিক করলাম, দিয়ে এই কনসোলিডেট অপশানে যাব, এখানে কি করব, এই যে তীর চিহ্ন বলে যে অপশানটা আছে না, এই অপশানটাতে ক্লিক করব, দিয়ে জানুয়ারি মাসে যাব,
জানুয়ারি মাসে গিয়ে জানুয়ারি মাসের এইটা এই রেঞ্জটা আমি এটা সিলেক্ট করে দেবো, দিয়ে এই তীর চিহ্নটা আবার ক্লিক করব, দিয়ে অ্যাড করব। আচ্ছা, একটা জিনিস করি, আমার এগুলো আগে আমি একবার করেছিলাম, সেগুলো আছে, এগুলো আমি ডিলিট করে দিই আগে। হ্যাঁ, এগুলো আগে আমি ডিলিট করে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। কারণ এগুলো আমি আগে একবার প্র্যাকটিস করেছিলাম বলে হ্যাঁ এই জিনিসগুলো দেখাচ্ছিল। তো আমি এই অপশানে যাব, জানুয়ারিতে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, অ্যাড করব। আবার ফেব্রুয়ারিতে যাব, ফেব্রুয়ারিতেও এটা সিলেক্ট হয়ে গেল, অ্যাড করে দেবো। মার্চে যাব, এটাও অটোমেটিক দেখুন সিলেক্ট হয়ে গেছে, অ্যাড করে দেবো। তো 3টে মাস আমার এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি এই যে টপ রো যেটা আছে, লেফট কলাম যা আছে, আমি জাস্ট ওকে করে দেবো। দেখুন এটা আমার ক্যালকুলেট হয়ে গেছে। আমি একটু হিসাব করে দেখাই, এটাকে একটু জুম করি। দেখুন এখানে কি দেখাচ্ছে, আচ্ছা এখানে সেলস নেমটা হবে সেলসম্যান, এখানে দেখুন 38,000 দেখাচ্ছে। জানুয়ারি মাসে দেখুন, আমি যদি ক্যালকুলেশন করি, জানুয়ারি মাসে এটা হচ্ছে 20,000 টাকা, ফেব্রুয়ারি মাস হচ্ছে 10,000, 20 আর 10-এ 30,000, আর মার্চ হচ্ছে 8, তাহলে 30 আর 8-এ 38,000 টাকা। দেখুন কত দেখাচ্ছে, দেখুন 38,000 টাকা বুঝেছে না? তো এটা প্রত্যেকটার একই ব্যাপার আছে। তো এইভাবে আপনি মানে 3টে 4টে 5টা যত ইচ্ছা পেজকে আপনি একত্রিত করে এটা ক্যালকুলেট করতে পারেন। হ্যাঁ, এই কনসলিডেটের এটাই কাজ। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট অপশন আছে এই ডাটা মডেলের ভেতরে রিলেশনশিপ বলে একটা অপশন আছে। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো চলুন আমরা এটাও একটু শিখি। এখানে দেখুন আমি দুটো টেবিল নেব, ঠিক আছে, দুটো আমি টেবিল নেব। একটা হচ্ছে এই টেবিলটা, একটা এই টেবিলটা, আর একটা টেবিল নেব এই টেবিলটা, যেখানে কি আছে, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট আর একটা হচ্ছে স্যালারি শিট। তো আমি এই দুটো টেবিলকে যদি রিলেশনশিপের মধ্যে যদি একত্রিত করতে পারি, তো সেটাই আমি আপনাদের দেখাবো কিভাবে করব। তো এটা দুটো কি আগে আমি টেবিলে কনভার্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে টেবিল এই অপশনটা আসবে, জাস্ট আপনি ওকে করে দেবেন। এবং অবশ্যই যেন এই মাই টেবিল হ্যাজ হেডার এইটা যেন চেক করা থাকে, টিক চিহ্ন দেওয়া থাকে, ওকে। দেখুন এটা টেবিল কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলে টেবিলের নামও দিতে পারেন। এই যে এখানে টেবিল, আমি এখানে ধরুন নাম দিচ্ছি DATA ডাটা 1 নাম দিলাম। আর স্যালারিটাও আমি টেবিলে কনভার্ট করব, এটাও সিলেক্ট করব, ইনসার্ট থেকে টেবিল, ওকে। এটা আমি নাম দেব DATA ডাটা 2। হলো দুটো টেবিল তৈরি করার পর আমি আবার প্রথম 1 নম্বর টেবিলে যাব, তারপর সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই 1 নম্বর টেবিলটা আমি পাইভট টেবিলে কনভার্ট করব, ইনসার্ট থেকে পাইভট টেবিল। এখানে দেখুন নিচের দিকে একটা অপশন আছে চুজ whether you want to analyze multiple টেবিল। তো এটাকে আমি চেক করব, টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবো। পাইভট টেবিলে আমার বক্স চলে আসবে। এখানে দেখুন ডাটা 1 একটাই টেবিল শো করছে। আমি টেবিলের নাম দিয়েছিলাম একটা ডাটা 1 একটা ডাটা 2, এখানে একটা দেখাচ্ছে। তো আমি এই অল অপশনটাই ক্লিক করব। এখানে দেখুন ডাটা 1 ডাটা 2 দুটোই আছে। তো আমি এই ডাটা 2 এর উপর রাইট ক্লিক করব, শো ইন অ্যাক্টিভ ট্যাব এই অপশনটাতে ক্লিক করব।
এখন আমি যদি অ্যাক্টিভ অপশানে যাই, এখানে দেখুন ডাটা 1 এবং ডাটা 2 দুটোই আছে। তো আমি এখানে কি করব, ধরুন আমি এখানে নেমে ক্লিক করব, নেম নিলাম, হ্যাঁ, এর অ্যাটেন্ডেন্সে ক্লিক করছি, আর স্যালারি ক্লিক করছি। এখানে দেখুন আমার প্রাইভেট টেবিল তৈরি, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা খেয়াল করেছেন? দেখুন সবাইকার স্যালারি দেখুন এক আছে। যদি মানে এখানে দেখুন স্যালারি, দেখুন সবাইকার কিন্তু আলাদা আলাদা স্যালারি, যে আমি টেবিলটা বানিয়েছিলাম। অথচ যখন আমি রিলেশনশিপের যে প্রাইভেট টেবিল যেটা বানিয়েছি সেখানে দেখুন সব এক দেখাচ্ছে। তার কারণ এই দুটো টেবিলের মধ্যে এখনো রিলেশনশিপ তৈরি হয়নি। এখানে দেখুন একটা মেসেজ এসছে, রিলেশনশিপ বিটুইন টেবিলস মে বি নিডেড। আমি যদি এখানে অটো ডিটেক্ট এই অপশনটা ক্লিক করি, তাহলে অটোমেটিক এটা রিলেশনটা তৈরি হয়ে যাবে। আর না হলে আপনাকে এই ডাটা অপশানে যাবেন, ডাটা মডেল অপশানের মধ্যে রিলেশনশিপ, এখানে নিউ, তারপর এখান থেকে আপনি আপনার যে দুটো টেবিল বানিয়েছেন সেগুলো সিলেক্ট করবেন। আমি ডাটা 2টা প্রথমে নিলাম। এখানে দুটো টেবিলের মধ্যে কমন কি আছে, সিরিয়াল নাম্বার। এখানে ডাটা 1টা নিলাম, সিরিয়াল নাম্বারটা অটোমেটিক নিয়ে নিল। ওকে, যখনই আমি এটা ওকে করব, এখানে দেখুন আপনার স্যালারি চেঞ্জ হয়ে গেছে। এটা এক ছিল, মানে দুটো টেবিলের মধ্যে আপনার রিলেশনশিপ হয়ে গেছে। তো রিলেশনশিপ এইভাবেই আপনি করতে পারবেন। হ্যাঁ, দুটো ডকুমেন্টসের মধ্যে আপনি সহজেই এটা প্রাইভেট টেবিলের মাধ্যমে হোক বা এমনি টেবিলের মাধ্যমে হোক আপনি এটা করতে পারবেন। ওকে, নেক্সট অপশান আছে, সেটা হচ্ছে ফোরকাস্ট গ্রুপের মধ্যে যে হোয়াট ইফ অ্যানালাইজ যে অপশানটা আছে, এর মধ্যে স্ক্যানারিও ম্যানেজার একটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা টপিক মাইক্রোসফট এক্সেলের। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, ধরুন আপনি একটা অফিস খুলতে যাচ্ছেন এবং আপনার ম্যাক্সিমাম বাজেট হচ্ছে 80,000 টাকা। আপনি টেবিলের জন্য 20,000 টাকা বাজেট ধরেছেন, চেয়ারের জন্য 15,000 টাকা, কম্পিউটারের জন্য 35 এবং ক্লায়েন্ট চেয়ারের জন্য 10,000। তো আপনি মার্কেটে গেলেন, মার্কেটে যাওয়ার পর আপনি 3 রকম দামের সম্মুখীন হলেন। একটা হচ্ছে লো রেঞ্জ, একটা মিডিয়াম, একটা হাই রেঞ্জ। তো এই 3টে রেঞ্জ আপনি একত্রীয় স্ক্যানারিও ম্যানেজারের সাহায্যে, হ্যাঁ, আপনি যখন এটা লিস্ট তৈরি করে যখন দেখবেন যে আপনার কোনটায় বেশি লাভ বা ক্ষতি হচ্ছে, আপনি সেই অনুপাতে খরচটা করবেন। তো চলুন আমরা শিখি স্ক্যানারিও ম্যানেজারের কাজটা। আমি হোয়াট ইফ অ্যানালাইজ অপশানে ক্লিক করলাম, স্ক্যানারিও ম্যানেজারের অপশানে ক্লিক, তারপর অ্যাড অপশান। এখানে দেখুন এখন কিছু নেই, জাস্ট অ্যাডে ক্লিক করব। তো আমি মার্কেটে গিয়ে কি দেখব, প্রথম লো রেঞ্জ বলে আমি লো রেঞ্জ বলে লিখলাম। চেঞ্জিং সেলটা আমি কি দেবো না, এই বাজেটটা আমি দিলাম। ওকে, এই কমেন্টের ঘরে আপনি কোনো নাম লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ওকে করে দিই। দেখুন এই দামটাই আমার এখানে শো করছে। তো আপনি প্রথমে লো বাজেটে ধরুন যেটা 20,000 টাকা ধরেছিলেন টেবিলের জন্য, সেটা দেখতে পেলেন যে আপনি 10,000 টাকায় আপনার হয়ে যাচ্ছে, 10,000 টাকা পেলেন। আচ্ছা, যেটা চেয়ার 15,000 টাকা ধরেছিলেন বাজেট, সেটা আপনার 9,000 টাকা আসছে। আচ্ছা, কম্পিউটার 35,000 টাকা ধরেছিলেন, সেটা দেখা গেল আপনার 28,000 টাকায় হয়ে যাচ্ছে। আর ক্লায়েন্ট চেয়ারের জন্য 10,000 টাকা আপনি বাজেট ধরেছিলেন, এটাই ধরুন আপনার 8,000 টাকায় আসছে। ওকে করি, এটা লো রেঞ্জ। তারপরে আরেকটা রেঞ্জ কি, মিডিয়াম।
এখানে মিডিয়াম, ধরুন আমি MID মিডিয়াম রেঞ্জ লিখছি, মিডিয়াম রেঞ্জ, এটাও সেম। হ্যাঁ, এই ঘরগুলি সিলেক্ট করব, ওকে। এখানেও সেই এই দামগুলি আসবে। এখানে আপনি কি 20,000 টাকারটা কত টাকায় পাচ্ছেন, তো এখানে ধরুন আপনি 20,000 টাকাটা এখানে আপনি 16,000 টাকায় পাচ্ছেন। চেয়ার যেটা 15,000 টাকা আপনি বাজার ধরেছিলেন, আপনি মার্কেটে সেটা দেখতে পেলেন যে 12,000 টাকা। কম্পিউটারটা ধরুন 30,000 টাকা আপনার আসছে। আর ক্লায়েন্ট চেয়ার যেটা আছে সেটা আপনি 9,000 টাকায় আপনার আসছে, ওকে। তাহলে লো রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, আর একটা হচ্ছে হাই রেঞ্জ। এটা হচ্ছে হাই রেঞ্জ। হাই রেঞ্জ আর একটা কি, হাই রেঞ্জ। সেম একই সেল আমি এটা সিলেক্ট করব, ওকে। এটা 20,000 টাকাটা যেটা এসছে সেটা আপনি যখন মার্কেটে জিজ্ঞাসা করলেন, দেখা যাচ্ছে সেটা আপনার 18,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনার এটা হচ্ছে, দাম বলছে। আচ্ছা, চেয়ারে 15,000 টাকা ধরেছিলেন, এটা 14,000 টাকা হয়ে যাচ্ছে। আর কম্পিউটারটা 33,000 টাকা। আর যেটা ক্লায়েন্ট চেয়ার সেটা 9,500 টাকা, ওকে। তাহলে আমার এই তিনটে বাজেট আমি মার্কেটে আমি দেখতে পাচ্ছি, লো রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ আর হাই রেঞ্জ। এখন আমি এটার সামারি করব। তো সামারিতে যখন আমি ক্লিক করব, এটা আমার কার উপর সামারিটা হবে। ম্যাক্সিমাম বাজেট আমার 80,000 টাকা, এটা আমি বলেই দিয়েছিলাম, ম্যাক্সিমাম বাজেট 80,000 টাকা। তো এইটা আমি ক্লিক করব এই ঘরটায়, দিয়ে ওকে। যখন আমি ওকে করব, দেখুন সুন্দরভাবে এটা আমার তৈরি হবে। হ্যাঁ, দেখুন এটা স্ক্যানারিও ম্যানেজার সামারি আমার তৈরি হয়ে গেছে। যেখানে এখানে দেখুন নামগুলো আমার দেখাচ্ছে না, তো এখান থেকে আমি নামগুলো চেঞ্জ করে দিতে পারি। ক্লিক করব, এখানে ধরুন আছে টেবিল, টেবিল। এটা এটা কি আছে এটা একবার দেখে নিই। চেয়ার, চেয়ার, এটা হচ্ছে কম্পিউটার, এটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট চেয়ার, ক্লায়েন্ট চেয়ার। এটাকে একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ, দেখুন এখন দেখুন এখানে এটা হচ্ছে আপনার বাজেট ছিল 80,000 টাকা। আপনি মার্কেটে 3 রকম দামের সম্মুখীন হয়েছে। একটা লো রেঞ্জ, যেটা আপনার টোটাল 55,000 টাকা পড়ছে, একটা মিডিয়াম রেঞ্জ 67,000 টাকা, আর একটা হাই রেঞ্জ 74,000 টাকা, 74,500 টাকার মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে। তো আপনি এইখানে যে চেঞ্জিং সেল, এটাও আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। এখানে ধরুন আপনি লিখতে পারেন যে মার্কেট কস্ট, মার্কেট কস্ট অফ অফিস অ্যাক্সেসরিজ। এটা আপনি এখন ধরুন আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, তো এইটা আপনি এবার প্রিন্ট আউট করে আপনার বসকে যদি দেখান, আপনার বস আপনার প্রতি দেখবেন অনেক ইমপ্রেস হয়ে যাবে। তো এই স্ক্যানারিও ম্যানেজারের সাহায্যে
আপনি সহজেই এরকম ভাবে একটা সিনারিও সামারি বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে গোলসিক। কোয়াটিভ অ্যানালাইজের মধ্যে গোলসিক অপশন, এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই গোলসিক সম্পর্কে আমার একটা আলাদা ভিডিও বানানো আছে আগে, আপনারা সেটা চাইলেও দেখে আসতে পারেন। তো চলুন আমি গোলসিকটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, ধরুন আপনি একটা বই কিনছেন, আমি এটা মুছে দিই। দেখুন, ধরুন আপনি একটা বই কিনছেন, বইটার দাম কত? একটা বইয়ের দাম হচ্ছে 80 টাকা। আপনার কাছে আছে ধরুন 2400 টাকা আপনার কাছে আছে। তো আপনি চাইছেন এই 2400 টাকারই বই কিনতে, তাহলে কতগুলো বই আপনার হবে এই টাকার মধ্যে, আপনি সেটা গোলসিকের মাধ্যমে বার করতে চাইছেন। আপনার কাছে 2400 টাকা আছে, আপনি 2400 টাকারই বই কিনতে চাইছেন, একটা বইয়ের দাম 80 টাকা। দেখুন আমি এটা গোলসিকের মাধ্যমে বার করছি। গোলসিক অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেট সেল, সেট সেল বলতে টার্গেট সেল যেটা এইটা, হ্যাঁ এই ঘরটায় আমার সেলটা চেঞ্জ হবে। হ্যাঁ, যেটা কত টাকা আপনার কাছে, কত টাকা আছে? 2400 টাকা। তো 2400 টাকা এটা হচ্ছে টার্গেট আপনার, ঠিক আছে? তাহলে এই ঘরটায় আমরা ক্লিক করব, সেট সেল। আচ্ছা, আপনার কাছে কত টাকার আপনি কিনতে চাইছেন? 2400 টাকা। 2400 টাকা টু ভ্যালু ঘরে আমি এখানে লিখব। আর বাই চেঞ্জিং সেল আমার কোয়ান্টিটিটা চেঞ্জ হবে, মানে কতগুলো বই হবে আমার এই 2400 টাকায়, কতগুলো বই হবে। হ্যাঁ, তো এই দিয়ে ওকে করব। যখন ওকে করব, হ্যাঁ দেখুন আমার এটা চেঞ্জ হয়ে গেল। 2400 টাকায় কতগুলো বই হবে? 30টা বই যদি আমি কিনি তাহলে আমার এই টাকাটা কমপ্লিট হবে। আমি একটু অন্যরকম ভাবে বার করি। ধরুন আপনার কোয়ান্টিটি 120টা, মানে 120টা আপনার বই আছে। আপনার কাছে ধরুন আপনি সেল করতে চাইছেন 3600 টাকা, 3600 টাকা আপনি সেল করতে চাইছেন, ঠিক আছে? টার্গেট সেল মানে 3600 টাকা করতে চাইছেন। তাহলে আপনার বইয়ের কত দাম হলে, একটা বইয়ের দাম মানে কত টাকা আপনি বিক্রি করলে আপনার 3600 টাকা সেল হবে 120টা বই। চলুন এটাও আমরা বার করি গোলসিকের দ্বারা। গোলসিকে ক্লিক করলাম। তো আমার টার্গেট সেল হচ্ছে এটা, এখানে আমার চেঞ্জ হবে 3600 টাকা আপনি সেল করতে চাইছেন, এটা হচ্ছে আমার টার্গেট সেল। এখন 120টা বই আছে, এখানে 1 লিখেছি, 1 টাকা রেট হিসাবে যদি ধরি 120 টাকা দেখাচ্ছি। কিন্তু আমার মানে কত টাকা রেট করলে একটা বইয়ের দাম কত টাকা হলে 120টা বইয়ের দাম আমার 3600 টাকা হবে, বুঝা গেল? তাহলে আমি টার্গেট সেল হচ্ছে আমার এটা, কত টাকা আমি করতে চাইছি? 3600 টাকা বিক্রি করতে চাইছি। আর চেঞ্জ সেল হচ্ছে আমার এইটা। ওকে করে দিই। একটু ওয়েট করি। দেখুন ক্যালকুলেশন হয়ে গেছে। দেখুন 30টা বই, মানে 30টা বই সরি, মানে বইয়ের দাম যদি আমি 30 টাকা করে রাখি তাহলে 120টার দাম আমার 3600 টাকা হবে। তো এটা আমি গোলসিকের মাধ্যমে এভাবে আমি বার করতে পারবো। মানে আমাকে টার্গেট একটা ধরুন দেওয়া থাকলো যে আমি কত টাকা সেল করলে আমার কত টাকা হবে, বা এটা যেমন একটা বইয়ের দাম 80 টাকা, আমার কাছে 2400 টাকা আছে, আমি কতগুলো বই কিনলে আমার 2400 টাকা শেষ হবে, এরকম যদি থাকে তখন আপনি গোলসিকের কাজ করতে পারেন।
এর আগেও আমি গোলসিক সম্পর্কে একটা সুন্দর ভিডিও বানিয়েছি, আপনারা সেটা চাইলেও দেখে আসতে পারেন। আচ্ছা, আরেকটা কি আছে, ডাটা টেবিল। ডাটা টেবিলটা আমি দেখাই একটু অন্যরকম ভাবে। ধরুন এখানে আমি একটা 1 দিলাম, এখানেও আমি একটা 1 দিলাম, এখানে ইজিক্যাল টু এইটা ইন্টু এইটা, এন্টার। এখানে আমি 2 3, সরি এটা 3 হবে, আমি এইভাবে দিলাম। এদিকেও আমি 2 3, এদিকেও আমি দেখুন 10 পর্যন্ত টানলাম। এখন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোয়াটিভ অ্যানালাইজ ডাটা টেবিল রো ইনপুট, ধরুন আমি এটা রো দিলাম, যেটা ইচ্ছা আমি দিতে পারি। এই ঘরে আমি কলামটা দিলাম, ওকে করে দিলাম। দেখুন অটোমেটিক আমার ডাটা টেবিলটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনি স্ক্যানারিও ম্যানেজার, গোলসিক এবং ডাটা টেবিল ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আর নেক্সট কি আছে, ফোরকাস্ট শিট। ফোরকাস্ট শিট খুব একটা ইম্পর্টেন্ট না, তো দেখাচ্ছি। ফোরকাস্ট শিট বলতে আপনার ধরুন কোনো কোম্পানি, এটা হচ্ছে 6 মাসের তার রিপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম মাসে হচ্ছে আপনার রেভিনিউ হয়েছে 5,000, তারপরের মাসে একটু বেশি হয়েছে 7,000, তারপরের মাসে আরও বেশি হয়েছে। হ্যাঁ, কিন্তু চতুর্থ মাসে দেখুন একটু কমে গেছে। হ্যাঁ, পঞ্চম মাসে দেখুন আরও অনেকটা বেশি হয়েছে, আবার মানে 6 নম্বর মাসে আবার একটুখানি কমে গেছে। এটার একটা যে মানে একটা চার্টের মতন, যে আমরা গ্রাফিক্স চার্ট যেমন করেছিলাম সেই রকম ধরনেরই ফোরকাস্ট। হ্যাঁ, তো এটা আমি ধরুন এটা সিলেক্ট করব। দেখুন এখানে হ্যাঁ একটা এরকম চলে আসবে। ক্রিয়েট করি, ক্রিয়েট করলে দেখুন এরকম একটা আপনার চার্ট বেরিয়ে যাবে, যেখানে দেখুন প্রথম মাসে যে একটু বেড়েছে, তারপর একটু বেড়েছে, তারপরে দেখুন এই যে কমে গেছে। হ্যাঁ, এখান থেকে আপনি ডিজাইন থেকে একটু অন্যরকম ভাবে একটু মানে চেঞ্জ করে নিতে পারেন, আরো ক্লিয়ার বুঝতে পারেন। লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন। ধরুন এই যে এরকম ধরুন আমি নিলাম, এখানে দেখুন প্রথম মাসে দেখুন এটা আছে, তারপরে দ্বিতীয় মাসে দেখুন একটু বেড়েছে, তৃতীয় মাসে দেখুন আরও বেড়েছে, চতুর্থ মাসে দেখুন কমে গেছে, পঞ্চম মাসে বেড়েছে রেভিনিউ। তো এই হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, এটা খুব একটা অতটা ইম্পর্টেন্ট সেরকম না। আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইনের মধ্যে আছে গ্রুপ, আনগ্রুপ এবং সাবটোটাল। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে হ্যাঁ মানে ধরুন এখানে এই যে সেলসম্যান, স্টেট, সেলস এগুলো আছে, এগুলো ধরুন আপনি যদি কোনো অনেক বড় যদি আপনার ডাটা থাকে, আপনি ধরুন কোনো ডাটাকে আপনি গ্রুপ করে রাখতে চান বা হাইড করতে চান। যেমন ধরুন আপনি এই ওয়েস্ট বেঙ্গলটাকে হাইড করতে চাইছেন, গ্রুপ করতে চাইছেন। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি যদি এটাকে গ্রুপে ক্লিক করেন, হ্যাঁ দিয়ে ওকে করে দিলাম, দেখুন এই মাইনাস চিহ্নটা পাশে একটা চলে এলো। এইটায় ক্লিক করলে দেখুন ওয়েস্ট বেঙ্গলটা দেখুন এখানে নেই। আবার এই প্লাস চিহ্নটা যদি ক্লিক করেন, আবার দেখুন ওয়েস্ট বেঙ্গল ফিরে আসবে। এইভাবে আপনি যে কোনো কিছুকে আপনি সহজেই গ্রুপ করে সেটাকে হাইড করতে পারেন। হ্যাঁ, আবার প্লাস চিহ্ন মাইনাস চিহ্নতে ক্লিক করে আবার ফিরিয়ে আনতে পারেন। হ্যাঁ, আবার আনগ্রুপ চাই, আনগ্রুপ করলে আনগ্রুপও করতে পারেন। এখানে আপনি আনগ্রুপ যখনই আপনি করে দেবেন, এটা সিলেক্ট করবে, করার পর আনগ্রুপ করলে ওকে করে দিলাম, আবার আগের পজিশনে চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে সাবটোটাল। সাবটোটালটার কাজ কি? এখানে পুরো টেবিলটা ধরুন আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ সাবটোটালে ক্লিক করছি। সাবটোটালে ক্লিক করার পর এখানে আপনি কি বেসিসে আপনি এটা সার্চ করতে চাইছেন, তো আমি এখানে ক্লিক করে এটা স্টেট করে দিলাম, স্টেট করি। আর এটা সেলস, হ্যাঁ সেলসটা আমি এটা টিক চিহ্ন দিয়ে রাখলাম। যখন আমি এটা ওকে করব, দেখুন মজার জিনিস,
দেখুন এটা ওয়েস্ট বেঙ্গলের সাব টোটাল। এটা দেখুন বিহারের দেখুন এটা একটা টোটাল বেরিয়েছে। ঝাড়খণ্ডে দেখুন একটা আলাদা আলাদা ভাবে আপনার ডাটাটা তৈরি হয়েছে। হ্যাঁ, একটা দারুণ না? তো এটা এইভাবেও আপনি করতে পারেন। তো যাই হোক, হ্যাঁ এই হচ্ছে মোটামুটি মানে ডাটা ট্যাবের ভিডিও। হ্যাঁ, তো ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেল। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে দেখেছেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে। থ্যাংক ইউ।